বইঘরে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2। আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি স্মৃতি। গলার স্বর চিনতে পারে দীপু। ওদের স্যার, ক্লাস টিচার। দীপু ওঠার চেষ্টা করছিল। স্যার টেনে তুললেন ওকে। কে? দীপু, তুই? দীপু মাথা নাড়ল। কি হয়েছে? কি করছিস? অন্ধকারে ভালো দেখা যায় না, তবু বোঝা যায় মারামারি না করলে এরকম অবস্থা হয় না। কার সাথে মারামারি করছিলি? হঠাৎ স্যারের মনে হলো দীপুর কানটা ভেজা, চিটচিটে। ম্যাচ জেলে দেখলেন রক্ত। ও কি, মাথা ফেটে গেছে নাকি? দীপু মাথা নাড়ল। ওরও তাই মনে হচ্ছিল। মাথার পেছন দিকটা দেয়ালে ঠুকে ফেটে গেছে। স্যার ওর হাত ধরে টেনে নিয়ে গেলেন রাস্তায়, তারপর রিকশা করে তার পরিচিত এক ডাক্তারের কাছে। মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিয়ে গেলেন নিজে। কিন্তু হাজার ধমক দিয়েও বের করতে পারলেন না কে তার এই অবস্থা করেছে। কখনো কিছু নিয়ে নালিশ করবে না এই প্রতিজ্ঞাটা ভেঙে ফেলতে চাইছিল না, যদিও ওর ভীষণ ইচ্ছে হচ্ছিল পুরো ঘটনাটা স্যারকে বলে তারিকের ওপর মনের ঝালটা মেটাতে। বাসায় খেতে বসে আব্বা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি তারিক তাহলে ধোলাই দিল শেষ পর্যন্ত? দীপু কাঁদবে না ভেবেও হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। আব্বা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, ও কি, কাঁদছিস কেন? ছি, পুরুষ মানুষের কাঁদতে নেই। মার খেয়ে কেউ কাঁদে নাকি, বোকা ছেলে? পরদিন দীপু স্কুলে যেতে পারল না। রাতে প্রচণ্ড জ্বর এসেছিল। বিকেলে ওর বন্ধুরা দেখা করতে আসে। যদিও দীপু কাউকে বলেনি, তবুও ওরা ধরে নিয়েছিল তারিকই দীপুর এই অবস্থা করেছে। দীপুর বিছানা ঘিরে সবাই বসে রইল, আর বালিশে হেলান দিয়ে বসে দীপু পুরো ঘটনাটা শোনালো। সব শুনে নান্টু জিজ্ঞেস করলো, স্কুলে যাবি কবে? কাল যেতে পারি। তারিক এসেছিল আজ স্কুলে? না, আমি দেখেছি বিকেলে রামের ক্যান্টিনে বসে চা খাচ্ছে। তোকে কিছু বলল? আমাকে জিজ্ঞেস করলো স্যার ওর খোঁজ করছেন কিনা। তুই কি বললি? আমি বললাম না। শুনে অবাক হলো। তুই স্যারকে কিছু বলিসনি? হুম। কেন বললি না কেন? সামাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এমনি। বাবু বলল, স্যার এমনিতে কাউকে মারেন না, কিন্তু যদি কখনো সত্যিকারের ক্ষেপে যান, বাবা, ছাল তুলে দেন মেরে। মনে আছে একবার কিবরিয়াকে কি মারটা দিলেন? ওহ, নান্টু মাথা নাড়ল। তুই যদি কালকে স্যারকে বলে দিতি তাহলে দেখতি মজা। দীপু কথা বলল না। আহাদ জিজ্ঞেস করলো, স্কুলে যাবি তো কাল? গিয়েই স্যারকে বলিস। হুম। কেন? আমি কাউকে নালিশ করব না, কখনো করি না। যদি পারি নিজে পেটাবো তারিককে। এমন টাইট করে দেব তুই পেটাবি তারিককে? সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো দীপুর দিকে। দীপু মুখ শক্ত করে বসে রইল। ওরা বিশ্বাস না করতে চায় তো না করুক, কিন্তু সে এর শোধ নেবে না। ক্লাস 9-এর সাথে ফুটবল খেলায় দীপু খেলতে পারল না। খেলার দিনে মাঠের পাশে বসে সে গলা ফাটিয়ে চেঁচিয়ে গেল অন্যদের সাথে। যদিও তাতে কোনো লাভ হলো না, ওরা হেরে গেল। তারিক খুব খেটে খেলছিল। দুবার সে গোল বাঁচাবার জন্য এমন ঝুঁকি নিয়েছিল যে আর একটু হলে পা ভেঙে যেতে পারত। দীপু খেলতে পারলে হয়তো খেলা আর একটু ভালো হতো, কিন্তু ওরা হেরে যেত ঠিকই। ক্লাস 9-এর সবাই খুব ভালো খেলে। খেলা দেখে বাসায় ফিরে আসার সময় রাস্তার মোড়ে তারিককে দেখতে পেল দীপু। কাদামাখা জামা কাপড় পরে বাসায় যাচ্ছিল।
দীপুকে দেখে একটু অপরাধীর মতো হাসল তারিক। দীপু না দেখার ভান করে এগিয়ে যেতে লাগলো। খেলার পর তারিকের ওপর থেকে রাগ অনেকটা কমে গেছে, কিন্তু মার খাওয়ার ঘটনাটা এখনো ভোলেনি। মাথায় তখনও তার ব্যান্ডেজ। তারিক একটু এগিয়ে এসে দীপুর পাশাপাশি হাঁটতে লাগলো। আস্তে আস্তে বলল, এই দীপু। হুম। ইয়ে মানে শোন। কি? আমি কিন্তু তোর মাথা ফাটাতে চাইনি। কিভাবে যে ভেদর ভেদর করিস না, বাড়ি যা। খেপেছিস আমার ওপর না? অবশ্যই খ্যাপারই কথা, একটু বেশি হয়ে গিয়েছিল। মেজাজটা কেন যে এত খারাপ হলো সেদিন। আর তুইও এরকম হঠাৎ। সুর পাল্টে তারিক জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই স্যারকে আমার নাম বললি না কেন? আমি যা ভয় পেয়েছিলাম। দীপু কথা না বলে হেঁটে যেতে লাগলো। তারিক একটু বিব্রত হয়ে জিজ্ঞেস করলো, অ্যাঁ, নালিশ করলি না কেন? তোকে যদি কুত্তায় কামড়ায়, তুই কাউকে নালিশ করিস? অপমানে তারিকের মুখ কালো হয়ে উঠল। আস্তে আস্তে বলল, তার মানে আমি কুত্তা? ১০০ বার। মানুষ হলে কখনো ৩ জন মিলে একজনকে পেটায়? শুনেছিস কখনো বেটা ছেলেরা ৩ জন মিলে একজনকে পিটিয়েছে? থু। দীপু ঘেন্নায় থুতু ফেলল রাস্তায়। তারিকের মুখ বিবর্ণ হয়ে উঠল লজ্জায়। দীপু খেয়াল না করে বলে যেতে লাগলো, নালিশ করিনি দেখে ভাবিস না আমি ভয় পেয়েছি বা ভুলে গেছি। একটু ভালো হয়ে নিই, তারপর তোকে আমি পেটাবো, খোদার কসম। আমাকে পেটাবি? হ্যাঁ, খোদার কসম। বেটা ছেলে হলে একলা আসিস, আমি বন্ধুদের নিয়ে আসবো না। দীপু গটগট করে বাসায় হেঁটে গেল। আর তারিক একা একা রাস্তায় হেঁটে বেড়াতে লাগলো। ওর এমন মন খারাপ হলো যে তা আর বলার নয়। দীপু ওকে পেটাবে এটা সে বিশ্বাস করে না, কিন্তু ৩ জন মিলে একা দীপুকে পিটিয়েছে বলে দীপু ওকে ঘেন্না করে, সেটা তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। ও বুঝতে পারে অনেকেই তাকে ঘেন্না করে, কিন্তু দীপু প্রথম তার মুখের ওপর বলে দিয়ে গেল। আর সত্যিই তো, দীপু তো ওকে ঘেন্না করতেই পারে। খানিকক্ষণ পর তারিকের নিজের ওপর নিজের ঘেন্না হতে লাগলো। বেশ কয়েকদিন পার হয়ে গেছে, দীপু এখনও তারিককে পেটায়নি। পেটাবে সেরকম কোনো সম্ভাবনা কম। রাগটা প্রথম দিকে যেরকম বেশি ছিল, এখন আর সেরকম নেই। তাছাড়া কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়া আগে মার খেয়েছিল বলে একদিন পাল্টা মার দেয়া বেশ কঠিন। মানুষ ক্ষেপে না উঠলে মারামারি করবে কেমন করে? তাছাড়া তারিক আজকাল অনেক ভালো হয়ে গেছে, অন্তত দীপুর সাথে। আগে সব সময় যেরকম একটা ঝগড়া খুঁচিয়ে তুলতে চাইতো, এখন আর তা করে না। কাজেই দীপু আর মারামারি করার উৎসাহ পায় না। এমনিতে সময় মোটামুটি খারাপ কাটছিল না। বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসে। সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তাই আজকাল একটু পড়াশোনার চাপ। পরীক্ষাটা শেষ হয়ে গেলে সবাই বাঁচে। সেদিন খেলা শেষ করে সবাই দল বেঁধে ফিরে আসছিল। পানির ট্যাঙ্কটার কাছে এসে কে যেন বলল, তার বড় ভাই স্কুলে পড়ার সময় একবার ওটার উপরে উঠেছিল। তারিক ফ্যাক ফ্যাক করে হেসে বলল, কি আমার বীর, আমি এইটার ওপর কতবার উঠেছি। গুল মারিস না? তারিক ক্ষেপে উঠল। সত্যি সত্যি সে কয়েকবার এটার ওপরে উঠেছে। চেঁচিয়ে বলল, যদি এখন উঠে তোদের দেখাই? দেখা না। যদি উঠি, কি দিবি? দরকার নেই বাবা, আছাড় খেয়ে পড়বি, পরে আমার দোষ হবে। তারিক ক্ষেপে উঠল। কি বললি? আছাড় খাবো? তাহলে দেখ আমি উঠছি। দীপু বাধা দিয়ে বলল, সন্ধ্যার সময় ওঠার দরকারটা কি? বিশ্বাস করলাম তুই পারিস। হুম, তোরা বিশ্বাস করিস না, আমি এখন উঠব। দীপু একটু বিরক্ত হয়ে বলল, এটা এমন কি ব্যাপার যে বিশ্বাস করব না? তার মানে এটা খুব সোজা, তুইও পারবি? ১০০ বার পারবো। ওঠ দেখি। দীপু ক্ষেপে উঠে বলল, ভাবছিস উঠতে পারবো না? ওঠ না। তারিকের ওপর নান্টুর অনেক দিনের রাগ। সে তারিককে খেপানোর জন্য বলল, এটা আর কঠিন কি, আমিও পারবো।
নান্টু ছোটখাটো হালকা পাতলা ভীরু বলে বন্ধু মহলে পরিচিত। যখন সেও বলে বসল যে সে পর্যন্ত উঠতে পারবে, তখন তারিক সত্যি সত্যি খেপে গেল। চোখ ছোট করে বলল, যদি সত্যি বাপের বেটা হোস, আয় আমার সাথে, ওঠ। তারিক পানির ট্যাঙ্কের দিকে এগিয়ে গেল আর সত্যি সত্যি লম্বা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। দীপু নান্টুকে বলল, যা ওঠ। নান্টু দুর্বল গলায় বলল, ঠাট্টা করে বলেছিলাম। দীপু বলল, যা পারিস না তা বলতে যাস কেন, গুরু কোথাকার। তারিক অনেক দূর উঠে গেছে, চেঁচিয়ে বলল, বাপের বেটা হলে আয়, আর ভয় পেলে থাক, বাসায় গিয়ে বার্লি খা। দীপু ট্যাঙ্কটার কাছে এগিয়ে গেল আর হঠাৎ কি মনে করে নান্টুও পেছনে পেছনে এগিয়ে গেল। সেও উঠবে। ওঠার আগে দীপু নান্টুকে জিজ্ঞেস করলো, সত্যি উঠবি? হুম। ভয় পেলে থাক। না, আমি উঠব। ঠিক আছে, ওঠ। দীপু নান্টুকে আগে যেতে দিল। পেছনে পেছনে সেও উঠতে লাগলো। ভয়ানক উঁচু পানির ট্যাঙ্কটা, নিচ থেকে বোঝা যায় না। প্রায় আধাআধি ওঠার পর দীপু নিচের দিকে তাকিয়ে দেখে নিচে দাঁড়িয়ে থাকা সবাইকে ছোট ছোট পুতুলের মতো দেখাচ্ছে। দেখে মাথা ঘুরে উঠতে চায়। তারিক তরতর করে উঠে যাচ্ছে। নান্টু তরতর করে না উঠলেও বেশ চমৎকার উঠে যাচ্ছে। ঠান্ডা লোহার সিঁড়িটা শক্ত করে ধরে রাখতে হচ্ছিল। শুধু ভয় হচ্ছিল এই বুঝি ফসকে যায় হাত আর ছিটকে পড়ে নিচে। শেষ অংশটুকু সবচেয়ে ভয়ানক। একেবারে খাড়া উঠে গেছে। তারিক পর্যন্ত একটু দ্বিধা করল ওঠার আগে। মাঝামাঝি উঠে আবার একটা হাঁক ঠিকই দিল ওদের দেখানোর জন্য। নান্টু শেষ অংশটায় এসে একটু ভয় পেয়ে গেল মনে হয়। সিঁড়ি ধরে ভয়ে ওপর দিকে তাকালো। দীপু এসে জিজ্ঞেস করলো, ভয় লাগছে? নান্টু দুর্বলভাবে মাথা নাড়ল। নেমে যা তাহলে, তোর আর উঠে কাজ নেই। নান্টুও নেমে যেতে চাইছিল, কিন্তু ঠিক সেই সময়ে ওপর থেকে তারিকের গলার স্বর শুনতে পেল, মুরগির বাচ্চারা দাঁড়িয়ে আছিস কেন? দীপু ধমকে উত্তর দিল, ফ্যাচ ফ্যাচ করবি না বলে রাখলাম। ভয় করছে নাকি? তারিক ভয় পাওয়ার ভঙ্গি করে ঠাট্টা করে চেঁচাতে লাগলো, ও মা গো, ভয় করে গো, বার্লি খাবো গো। দীপু তারিকের ঠাট্টায় কান না দিয়ে বলল, নান্টু ভয় পেলে নেমে যা। নান্টু কি মনে করে ঠান্ডা গলায় বলল, না, উঠব। সত্যি? হুম। দেখিস, কিছু হবে না। দীপুকে অবাক করে দিয়ে নান্টু সত্যি সত্যি উঠতে শুরু করলো। এক পা করে নান্টু উঠতে থাকে। প্রত্যেকবার পা তোলার আগে লোহার সিঁড়িটা শক্ত করে ধরে রাখে। একেবারে খাড়া সিঁড়ি। পেছন দিকে তাকাবে না করেও শেষ ৩টা ধাপ। তখন হঠাৎ নিচের দিকে তাকালো নান্টু। আর তাকানোর সাথে সাথেই তার যেন কি হয়ে গেল। কত উপরে সে ঝুলে আছে আর কত নিচে মাটি, ছোট ছোট গাছপালা, বাড়িঘর, ছোট ছোট পুতুলের মতো লোকজন। মাথা ঘুরে গেল। নান্টুর হাত ফসকে যাচ্ছিল। একটা চিৎকার করে প্রাণপণে সিঁড়িটা ধরে চোখ বন্ধ করে ফেলল। দীপু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, নান্টু কি হয়েছে? নান্টু কোনো উত্তর দিল না। দীপু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, নান্টু, এই নান্টু। কোনো উত্তর নেই নান্টুর। দীপু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে আসে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কাছে এসে হাত দিয়ে ওর পা ধরে নাড়া দিল দীপু। একটা অদ্ভুত শব্দ করলো নান্টু। দীপু অবাক হয়ে দেখল নান্টু থরথর করে কাঁপছে। ভয়ে দীপুর শরীর ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। ওপর থেকে তারিকের হাসি ভেসে আসে, কি রে মুরগির বাচ্চারা, উঠিস না কেন? বার্লি খাবি? দীপু আবার নান্টুকে ডাকলো, নান্টু, দাঁড়িয়ে থাকিস না, উপরে ওঠ। নান্টু কোনো উত্তর দিল না। গোঁ গোঁ করে একটা শব্দ করলো, ওঠ, ওঠ বলছি। ভাঙা গলায় নান্টু বলল, পারবো না। পারবি না মানে? নান্টু গোঙাতে গোঙাতে বলল, পারবো না, পারবো না। আর অল্প বাকি, উঠে পড়। পারবো না, পারবো না, পারবো না। নেমে আয় তাহলে। পারবো না, আমি পারবো না। পারবি না মানে? উহুম, আমি কিছু পারবো না।
ওপর থেকে তারিক একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দীপু বলল, নান্টু বলছে ওপরে উঠতে পারবে না। তাহলে নেমে যায় না কেন? নামতেও পারছে না। মানে? ঠিক তক্ষুনি নান্টু হঠাৎ কাঁদতে শুরু করলো। অন্ধকারে প্রায় 200 ফিট ওপরে সরু লোহার খাড়া সিঁড়িতে দাঁড়িয়ে কেউ যদি কাঁদতে শুরু করে তখন অবস্থাটা কল্পনা করা যায় না। তারেক ভয় পেয়ে বলল, এই দুপু, কাঁদছে কেন নান্টু? জানি না। উপরে তুলে আন ওটাকে। আমি কিভাবে তুলবো? দাঁড়া, আমি টেনে তুলছি। ওপর থেকে তারিক নান্টুর শার্টের কলার ধরে টানতে লাগলো, আর নিচ থেকে দীপু লোহার মতো হয়ে আঁকড়ে থাকা নান্টুর হাত খুলে উপরে ধরিয়ে দিতে লাগলো। তারপর সাবধানে পা ঠেলে ঠেলে উপরের সিঁড়িতে তুলে দিল। মুখে ক্রমাগত ধমক অনুরোধ করে যেতে লাগলো। 3টে ধাপ ওকে তুলে আনতে অন্তত 10 মিনিট সময় লেগে গেল। ওপরে উঠে নান্টু মুখ চেপে শুয়ে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো। দীপুর মনে হলো বুঝি মরেই যাবে। তারিক ভারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওরকম করছে কেন? বোধহয় ভয় পেয়েছে। ভয় পেয়েছে তো উঠেছ কেন? আমি কি জানি। যত সব ফাজলেমি, মুরগির বাচ্চার মতো ভয়। তাহলে উঠতে যায় কেন? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ও কি জিজ্ঞেস কর না। দীপু খুব ঘাবড়ে গেল। নিচে থেকে অন্যরা বুঝতে পারছিল কিছু একটা গোলমাল হয়েছে। বাবু চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দীপু? দীপু কি উত্তর দেবে বুঝতে পারল না। সন্ধ্যার সময় কয়টি ছেলে পানির ট্যাঙ্কের নিচে দাঁড়িয়ে আছে, আবার কয়টি ছেলে এত উঁচু ট্যাঙ্কের ওপরে উঠে গেছে, আশেপাশে এমনিতেই লোকজনের ভিড় জমে যাবার কথা। দীপুর সব মিলিয়ে খুব অস্বস্তি লাগতে লাগলো। তাকিয়ে দেখলো সত্যি সত্যি নিচে লোকজনের ভিড় জমে গেছে। কেউ যে ব্যাপারটি ভালো চোখে দেখছে না তা আর বলতে হলো না। আরও বেশি লোক জমে যাওয়ার আগেই কিছু একটা করা দরকার। সে চেঁচিয়ে বলল, তোরা বাসায় চলে যা। কেন? যা বলছি। এখানে দাঁড়িয়ে থাকিস না, খবরদার। যেসব লোক এর মাঝে জমা হয়ে গেছিল তারা জানতে চেষ্টা করলো ব্যাপারটি কি, কিন্তু নিচে যারা আছে তারা ব্যাপারটি আসলেই জানে না। অন্যদের কি বলবে? দীপুর কথা মতো তারা সরে পড়াই বুদ্ধিমানের কাজ মনে করলো। কৌতূহলী লোকজন খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। শেষ লোকটি চলে যাবার পর তারিক বলল, আমি গেলাম। মানে? মানে আবার কি? সারা রাত বসে থাকবো নাকি? সত্যি সত্যি তারিক উঠে দাঁড়িয়ে নামার আয়োজন করতে লাগলো। দীপু নান্টুকে ডাকলো, নান্টু। কোনো মতে উঠে বসে থরথর করে কাঁপতে লাগলো। ওকে নামার কথা বলার কোনো অর্থ হয় না। এখানে বসে থেকে সে একটা অস্বাভাবিক ভয়ে কাঁপছে। কিছু একটা হয়ে গেছে ওর। তবু দীপু চেষ্টা করে দেখলো, নান্টু, নামবি না? নান্টু জবাব দিল না। আগের মতো কাঁদতে লাগলো। বসে থাকবি নাকি সারা রাত? নান্টু শুধু জবাব দিল না। কাঁদাটা একটু বেড়ে গেল শুধু। আমরা গেলাম তাহলে। নান্টু একটু জোরে কেঁদে উঠল এবার। তারিক বিরক্ত হয়ে বলল, আমি জানি না বাপু, তোর যা ইচ্ছে হয় কর, আমি যাচ্ছি। এই তারিকের জন্যই যত গণ্ডগোল। দীপু তারিকের ওপর রেগে উঠল, কিন্তু রেগে তো আর সমস্যার সমাধান হয় না। সত্যি সত্যি যদি নান্টু নামার সাহস না পায় তাহলে অবস্থাটা কি হবে ভাবতে পারে না। তারিককে খুব বেশি চিন্তিত মনে হলো না। সে দীপুর ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে নেমে গেল। উপর থেকে দেখলো তারিক শীষ দিতে দিতে হেঁটে চলে যাচ্ছে রাস্তা ধরে। দীপু একা একা বসে রইল নান্টুকে নিয়ে। অনেক বুঝিয়ে ধমক দিয়ে বা ভয় দেখিয়েও কোনো লাভ হলো না। নান্টু ওইভাবে বসে কেঁদে যেতে লাগলো। দীপু বুঝতে পারছিল ও ঠিক স্বাভাবিক নেই। হঠাৎ খুব বেশি ভয় পেয়ে একটা কিছু ঘটে গেছে ওর ভিতর। কিন্তু বুঝেই বা লাভ কি? আরও কিছুক্ষণের ভেতর নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু হবে। তখন কি হবে সে ভেবে পায় না। এক হতে পারে সে নিজে নেমে গিয়ে নান্টুর বাসায় খবর দিয়ে পালিয়ে যায়। তারপর নান্টুর বাসার লোকজন যা ইচ্ছে হয় করুক, কিন্তু পর মুহূর্তে সে এটা উড়িয়ে দেয়। পুরো ঘটনার দায়িত্ব ওকেও নিতে হবে।
আব্বাকে জানালে আব্বা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। কিন্তু তার আগে তার গলায় দড়ি দিয়ে মরতে হবে। ওর আব্বা ওকে যত স্বাধীনতা দিয়েছেন, তত স্বাধীনতা আর কাউকে কারো আব্বা দেননি। স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে করে ঝামেলা বাঁধিয়ে আব্বার কাছে হাজির হওয়ার থেকে লজ্জার কী আছে? আব্বা হয়তো কিছু বলবেন না, হয়তো ভুরু কুঁচকে ওর দিকে তাকাবেন। দীপু বুঝতে পারে ও তার আব্বার সামনে লজ্জায় মরে যাবে তাহলে। তার ইচ্ছে হলো বসে বসে খানিকক্ষণ কেঁদে নেয়। আজ এ পর্যন্তই। পরবর্তীতে মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার 2 এর পরবর্তী অংশ নিয়ে আসব। আশা করি ভালো থাকবেন। গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।